প্রধানমন্ত্রী চীন সফরের পর মার্কিন দূতের ঢাকায় আসা ভারসাম্যমূলক কূটনীতির সাফল্য বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। দুই পরাশক্তির সঙ্গে সামঞ্জস্য রক্ষায় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। বেনজিরকে ফেরাতে নিয়োগ করা হয়েছে ল ফার্ম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেরানোর চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই বলছে সংস্থাটি। এবং প্রবাসীদের পাসপোর্ট আবেদন 60 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। ভোগান্তি কমার আশা রেমিটেন্স যোদ্ধাদের। নিউজ 24 প্রবাসী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরকে দেশের সফল কূটনৈতিক অবস্থান হিসেবে দেখছে সরকার। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রস্তাব এবং চীনের সাথে চলমান বড় বড় উন্নয়ন প্রকল্প সব মিলেই দুই পরাশক্তির মাঝে একটি কার্যকর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক ভূরাজনীতি ও কৌশলগত সমীকরণে ওয়াশিংটন ও বেইজিং দুই পরাশক্তির সাথেই ভারসাম্য রেখে এগোচ্ছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে চীনের অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়াকে সমান গুরুত্ব দিচ্ছে ঢাকা। কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর এবং মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরকে দেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। জানান, জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। The foundations of this government is very strong and it is strongly owned by the people of the country. এর জন্য এখন you can see that it is gaining respect throughout. আপনি বেইজিং বলেন, ওয়াশিংটন বলেন, সৌদি আরব বলেন, রাশিয়া বলেন, তো এইভাবে স্ট্র্যাটেজিক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড রিলেশনশিপ দ্য গভর্নমেন্ট is enjoying and maintaining a balanced position. এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল হুতিদের প্রতিরোধের জন্য ইরানকে আক্রমণের উদ্দেশ্যে নয় বলে জানান তিনি। It is an alliance to tackle অ্যাক্টিভিটি আপনার এই হুতিদেরকে প্রাইমারি, তো হুতিদেরকে ট্যাকেল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে এই ধরনের অ্যাসিস্ট্যান্সে বাংলাদেশ বাংলাদেশ whatever resources Bangladesh has, then we will extend that. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈশ্বিক টানাপোড়েনের মাঝেও যে কোনো একটি বিশেষ ব্লকের দিকে না ঝুঁকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেই বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ঢাকা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলে প্রবেশ নাকি চীনের প্রস্তাবিত বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো? বাংলাদেশের আগামী দিনের কূটনীতিতে এই প্রশ্নটি বড় হয়ে উঠবে, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই কারণে প্রধানমন্ত্রীর চীন সফরের পর সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। তাদের মতে, দুই পরাশক্তির সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শাহ আলী জয়ের রিপোর্ট। পল কাপুর, ব্রেন্ডন লিঞ্চের পর সার্জিও গোরের বাংলাদেশ সফর ছিল জাতীয় নির্বাচনের পর তৃতীয় কোনো মার্কিন শীর্ষ নীতি নির্ধারকের ঢাকায় আসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই গোরের বাংলাদেশে আসা নিয়ে কূটনৈতিক অঙ্গনে হচ্ছে নানা আলোচনা। প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর করা যায় কিনা। আমার মনে হয় তারা জানতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নেবে। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে এটা একটা কৌশলগত বিজয়, কারণ বাংলাদেশ একদিকে যেমন আপনার চায়নার সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা করছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করছে। বিশ্লেষকরা বলছেন, চীনের যে বিপুল বিনিয়োগ প্রস্তাব সেটি বাস্তবায়নের আগে দেশটি জানতে চাইবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকসা বা জিসুমিয়ার মতো নিরাপত্তা সমঝোতা নিয়ে বাংলাদেশের ভাবনা কি। যুক্তরাষ্ট্রের যেই ঝুঁকে যাওয়া সেটা মূলত নিরাপত্তা কেন্দ্রিক, ওদিকে চীনের আবার মূল হলো অর্থনৈতিক উন্নয়নের। কিন্তু চীন ভালোভাবেই জানতে চাইবে যে বাংলাদেশ কি আসলেই ওই নিরাপত্তা কাঠামোর মধ্যে ঢুকছে কিনা যুক্তরাষ্ট্র। আমি তো এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবো না যেই দেশ আবার আমার এগেনস্টে নিরাপত্তার কাঠামো তৈরি করছে। কারণ আমি যদি প্যাক সিলিকা বলি বা আকসা বলি বা জেসোমিয়া, এগুলো সবগুলোই তো ঘুরে ফিরে চীনকে থামানোর ব্যাপার বা চীনের বিরুদ্ধে একটা নিরাপত্তার কাঠামো।
বাংলাদেশ সফরকালে সার্জিও গোর দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলাদেশের কেউ। করলে ভালো হতো ত্রিপক্ষীয়, কিন্তু তারা কেয়ার করে না। সে যুক্তরাষ্ট্র সে যদি মনে করে যে আমি অনুষ্ঠানে দেখা করতে চাচ্ছি, আমি অনুষ্ঠানে দেখা করব, মানে জিনিসটা হলো ওটা। তো এটি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করা যায়, সন্দেহ করা যায়, বাট আমি মনে করি যে এটি তো বাংলাদেশের কগনিজেন্সে হয়েছে। উনি নিশ্চয়ই বাংলাদেশে এসে সরকারের অনুমতি ক্রমেই সেই দেখাটি করেছেন। বিশ্লেষকদের মতে প্রতিবেশী ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক কারণে তিন দেশেরই সমান আগ্রহের কেন্দ্রে আছে বাংলাদেশ। তাদের মতে কূটনৈতিক এই জটিল সমীকরণে বাংলাদেশ কতটা নিজের স্বার্থ সংরক্ষণ করতে পারে সেটি দেখার বিষয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে সরকার ল ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বেনজির আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আর এদিকে বেনজির আহমেদ জামিন পাওয়ার ক্ষেত্রে দুদকের কোনো ধরনের আইনি গাফিলতি হয়নি বলে সংস্থাটি জানিয়েছে। দীর্ঘ ৪৮ দিন কারাভোগের পর বৃহস্পতিবার দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পান দুদকের ৬ মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। ৩ দিন পর এমন খবর এদেশের গণমাধ্যমে প্রকাশ পায়। এ বিষয়ে জানতে চাইলে ঘটনা সত্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাবেক এই দুর্নীতিবাজ কর্মকর্তার জামিন বাতিলে ইতোমধ্যে ল ফার্ম নিয়োগ করেছে তার মন্ত্রণালয়। যারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত নিতে পারবো। এদিকে বেনজির আহমেদের জামিন পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কোনো ধরনের আইনি গাফিলতা নেই বলে জানিয়েছে সংস্থাটি। হোম মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযোগ গঠিয়ে একসাথে আমরা এই কাজগুলি করি, আমরা MLAR পাঠাই। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা পাঠানোর, যা করার আমরা সবই করেছি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজিরকে দেশে ফেরাতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হইলে হোম মিনিস্ট্রি থেকে বা আমরা আপনার মিনিস্ট্রি থেকে মানে আমরা আশা উইল শেয়ার উইথ ইউ। গত 12 জুন দুর্নীতির একাধিক মামলার ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকাভুক্ত আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছিল দুবাই পুলিশ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। প্রবাসীদের পাসপোর্ট নবায়নে ঝুলে থাকা আবেদন আগামী 60 দিনের মধ্যে নিষ্পত্তি করতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এতে বিদেশে থাকা বাংলাদেশিদের দীর্ঘদিনের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট 2 বিবাদীকে এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের প্রতিবেদন 90 দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। কয়েকটি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে 14 দিনের পর্যটন ভিসা চালু করেছে ওমান। বিদেশিদের আবাসন আইন সংক্রান্ত নির্বাহী বিধিমালায় সংশোধনের মাধ্যমে এই সুবিধা দেওয়া হয়েছে। স্বল্পমেয়াদী ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে আরও উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। গালফ নিউজের খবরে বলা হয়, দেশটির পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল সারাইকি এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি গেজেটে প্রকাশের পর থেকেই নতুন নিয়ম কার্যকর হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিসের একটি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম 35 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে রানা রহমান সভাপতি এবং কামাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের বৈশ্বিক চাকরির বাজারে দক্ষ ও প্রতিযোগিতামূলক
প্রস্তুত করার বিভিন্ন কৌশল নিয়ে কানাডার ক্যালগারির কুয়েট ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রেডিসন হোটেলে গত 31 জুলাই শুরু হওয়া এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 60 জন প্রকৌশলী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। 3 দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্যানেল আলোচনা। অনুষ্ঠানে আলোচক হয়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম অপু, দেলোয়ার হোসেন টিটু, মিসবাউদ্দিন ভূঁইয়া, মাহবুবুর রহমান শাহীন এবং তাইফুর ইসলাম। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সফলভাবে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। কুয়েটের সমস্ত এক্স স্টুডেন্ট অর্থাৎ কুয়েট অ্যালামনাইরা সবাই ক্যালগারিতে একত্রিত হয়েছিলাম। আমরা আজকে অনেক আনন্দ করেছি। আজকে আমরা খুবই আনন্দিত যে আমরা সবাই এক হতে পেরেছি। আমাদের সিনিয়র জুনিয়র এবং সহপাঠীদের সাথে আমাদের অনেকদিন পর আবার দেখা হয়েছে, আমাদের অসম্ভব ভালো লেগেছে। দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, তার বাংলাদেশে ফেরা আর সম্ভব নয়। কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাকে কেউই বাংলাদেশে ফিরতে দিতে চায়নি। রবিবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তসলিমা নাসরিন আরও বলেন, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও কেউই তার দেশে ফেরার সুযোগ করে দেয়নি। এ কারণে বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা তিনি দেখছেন না। প্রায় 2 দশক পর গত 31 জুলাই কলকাতায় পৌঁছান তসলিমা নাসরিন। সোমবার তার দিল্লিতে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে ভক্তদের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ক্যানেফ এভিনিউয়ের পার্কিং লট থেকে যাত্রা করে রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার যথাস্থানে ফিরে আসে। রথটির সাথে একটি শোভাযাত্রা ঢাকঢোল, কাঁসর ও মন্দিরা বাজিয়ে কীর্তন করে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। রথযাত্রায় ভক্তরা কীর্তন ভজন পরিবেশন করেন। রথযাত্রাটি পার্কিং লটে ফিরে আসার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এক যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চ মাতালেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। প্রবাসী বাংলাদেশীয় সঙ্গীত প্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা আয়োজন। অনুষ্ঠানে বাংলা গানের পাশাপাশি তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় বেশ কয়েকটি কালজয়ী গান। দর্শকরা কণ্ঠ মেলান প্রিয় শিল্পীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর সিডনিতে রুনা লায়লার উপস্থিতি ভক্তদের জন্য হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত। রুনা লায়লা বলেন, সিডনির দর্শকদের ভালোবাসা সবসময় তাকে মুগ্ধ করেছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গীত প্রেমীরাও অংশ নেন এই আয়োজনে। এক যুগ পর সিডনিতে রুনা লায়লার এই প্রত্যাবর্তন যেন প্রমাণ করল, সময় বদলেও তার জনপ্রিয়তা আর সঙ্গীতের আবেদন আজও অটুট। জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সকল শ্রেণী পেশার মানুষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছিল মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তিনি জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে। বিকেলে রাজধানীতে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনে এই কথা বলেন তিনি। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এতে উঠে আসে 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা। জুলাই আন্দোলনের গল্প, বাস্তবতা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দেশের নতুন অগ্রযাত্রায় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। 54 বছরে যা পারি না, যদি বলি 5 বছরে সব করে ফেলবো, এটা হয় না, হবে না। এই যে একটা স্পেসে সবাইকে জায়গা দেওয়া, দ্যাট ইজ দ্য প্রমিস অফ 20 জুলাই। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হয়েছে আর আপনি তো মক করবেন? সরি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ। আমাদেরকে বুঝতে হবে যে ওই সময়টাও খারাপ ছিল, এজন্য 75 এসেছিল, এবং এই সময়টাও খারাপ দেখেই ওই একই লেগেসির ধারককে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, জুলাইয়ের গণজাগরণ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচারও সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম,
সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবো, ঠিক যেভাবে ছাত্র বৈষম্যহীন সমাজ গঠন এবং আইনি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান ডক্টর মাহদি আমিন। আপনারা আপনাদের সন্তান হারিয়ে মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। রাজনীতি বিভেদ নয়, সম্প্রতি সমাজ গড়ার মাধ্যম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার ঠাকুরগাঁও নাট্য সমিতিতে আয়োজিত সাংস্কৃতিক মিলন মেলা ও মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি তরুণদের নাটক, সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী, নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি সমাজে সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। And we believe that this event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the liberation war or partition, we had a close connection with Nepal. বিএনপি সরকার কখনোই ব্যর্থ হবে না, কারণ জনগণের সমস্যা চিহ্নিত করে বিএনপি সরকার কাজ করে যায়, মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার সন্ধ্যা 6টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা পশ্চাৎপদ রাজনীতি করে। এদের রাজনৈতিক দর্শন দেশকে পিছিয়ে দেওয়ার দর্শন। এনসিপি জামাতের মতো পশ্চাৎপদ রাজনৈতিক দলের সাথে জোট করে ঠিক করে দিই। একটি সরকার যখন জনবান্ধব হয়, একটি সরকার যখন জনগণের প্রকৃত চাওয়া পাওয়া নিয়ে কাজ করে, তখন সেই সরকার কোনোদিন ব্যর্থ হতে পারে না। বর্তমান সরকারের মাঝে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে, মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায়কে অমান্য করে সরকার দেশের জনগণের মতামতকে অবমাননা করেছে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেবার পার্টির আলোচনা সভায় 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের খুনিদের বিচারে গড়িমসি চলছে। সারা দেশে জুলাই যোদ্ধাদের উপর হামলা মামলা শুরু হয়েছে। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে থাকতে চায়। জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে রায় বাস্তবায়ন সহ সংস্কার ইস্যুতে তালবাহানা করছে বিএনপি, পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল, সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? গণভোটের রায় না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জুলাইকে আমরা হারিয়ে যেতে। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি জাতীয়তাবাদের কথা মুখে বললেও তারা ব্যর্থ, এটি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ের জনগোষ্ঠীকে বিএনপি এক করতে পারেনি। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, সরকার পাহাড়ি জনগোষ্ঠীকে ধারণ করে না, রাজনৈতিকভাবেও পাহাড়িদের ব্যবহার করা হয় বলে দাবি তার। জুলাই সনদ নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। জুলাই বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে, তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। তাহলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে আদেশ দেন। এর আগে হত্যা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। এদিকে গত বুধবার যশোর থেকে ডেভিড ইমন সহ তার সহযোগীদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হয়। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করার পর ফটিকছড়ি ও বায়েজিদের 4টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। এবারে নিউজ 24 স্পোর্টস।
23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ধাপে বিমানবন্দর থেকে উড়াল দিয়েছেন খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। প্রিয় তারকাদের এক নজর দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। এদিকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ প্রতীক্ষা ক্রিকেট প্রেমীদের, শুধু নিজ দেশের পছন্দের খেলোয়াড়কে একটিবার দেখার জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সিরিজকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশ ছেড়েছে খেলোয়াড় ও কোচিং স্টাফরা, আর তাদের দেখে নানা ইশারায় মনোযোগ আকর্ষণের চেষ্টা ভক্তদের। দ্বিতীয় ধাপে দলের সফর সঙ্গী হয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলে লিটন দাসের গুরুত্বের কথা তুলে ধরার পাশাপাশি তিনি জানান, অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে শরীফুলকেও দেখা যেতে পারে। লিটনকে পেয়েছি, ইট ইজ ভেরি গুড। নাইট রানাকে তো পাবো না, কিন্তু শরীফুলকেও যদি পাই তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো। বাট লিটন ইজ এ পজিটিভ সাইন, ডেফিনেটলি। লিটনের ফিরে আসে আমাদের ব্যাটিংটা একটু শক্তিশালী হবে। অস্ট্রেলিয়া সিরিজে ভালো কিছু করে দেশে ফেরার প্রত্যাশা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 23 বছরের লক্ষ্যটা একরকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। ডেফিনেটলি তখন তো আমরা যখন গেছি, আমি আগে বলেছি, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। বাট এবার আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে যাচ্ছি। 2 ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় টাইগারদের প্রথম বহর। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লেখার সুযোগ বাংলাদেশের সামনে। আর এই কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে টাইগাররা কি পারবে প্রত্যাশার প্রতিদান দিতে, তাই এখন দেখার অপেক্ষা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহাদি ইমরান, নিউজ 24। প্রবাসী সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।